দর্শক স্বাগত জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত আয়োজন দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি এহসান জুয়েল। আমরা প্রতি পর্বের মতো এই পর্বে দুটি বিষয় নিয়ে কথা বলবো। শুরুতে আমরা কথা বলবো আমেরিকার রাজনীতিতে বাংলাদেশি কমিউনিটির সক্রিয় অংশগ্রহণ, এবং এই বিষয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে আছেন নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের নির্বাহী পরিচালক আহনাফ আলম। আহনাফ আলম ভাই, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের স্টুডিওতে। ধন্যবাদ আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। দর্শক, দ্বিতীয় পর্বে আমরা কথা বলবো সমাজ ও ব্যক্তি জীবন গঠনে কোয়ান্টামের ভূমিকা। এই বিষয়টি নিয়ে কথা বলবেন কোয়ান্টাম সোসাইটি কুইন্স নিউ ইয়র্কের আহ্বায়ক ইমাম উদ্দিন চৌধুরী। আপনাদের আগাম আমন্ত্রণ জানিয়ে রাখলাম, এবং একই সাথে আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে আপনারা সরাসরি আমাদের আলোচনায় অংশ নিতে পারবেন, যে কোনো প্রশ্ন করতে পারবেন। এই অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে গিয়েও কমেন্টসে আপনারা আপনাদের যে কোনো মূল্যবান মতামত জানাতে পারবেন। আমরা সরাসরি চলে যাচ্ছি আলোচনায়। আপনারা জানেন যে কিছুদিনের মধ্যেই আমেরিকার প্রেসিডেন্সিয়াল নির্বাচন, এবং সবসময় ছোটোখাটো কিছু নির্বাচন পুরো বছর জুড়েই হয়ে থাকে, কিন্তু দেখা যায় বাংলাদেশি কমিউনিটির অনেকেই এইসব ব্যাপারে খুব একটা আগ্রহী হয়ে থাকেন না, এবং নানা কারণে তারা হয়তো আমেরিকার রাজনীতি নিয়ে খুব একটা মাথা ঘামান না। কিন্তু এটা আসলে কতটা গুরুত্বপূর্ণ, কতটা প্রয়োজনীয়, এবং আমেরিকার মেইন স্ট্রিম পলিটিক্সে বাংলাদেশি কমিউনিটির অংশগ্রহণ কেন হচ্ছে না, এইসব বিষয় নিয়ে আমরা কথা বলবো আহনাফ আলমের সঙ্গে। আহনাফ ভাই, আপনাদের যে সংগঠনটি বলা হচ্ছে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাব, যেটির আপনি নির্বাহী পরিচালক, এই সংগঠনটি সম্পর্কে জানতে চাই, তারা কি ধরনের কাজ করেন? আসলে একটি জিনিস বলে রাখা দরকার যে নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবটি প্রতিষ্ঠা হয়েছে 1996-এ। জনাব মোর্শেদ আলম এটার ফাউন্ডার। উনি যখন এখানে সিনেটে শুধু বাংলাদেশি না, সাউথ এশিয়ানদের মধ্যে প্রথম উনি নির্বাচনে অংশগ্রহণ করেন। যখন উনি নির্বাচনে অংশগ্রহণ করেন তখন উনি দেখতে পাচ্ছিলেন যে প্রতিবন্ধকতাগুলি, এবং তখন থেকেই উনি চিন্তা করলেন যে আপনার এই ডেমোক্রেটিক ক্লাবটার প্রতিষ্ঠা করা প্রয়োজন কমিউনিটির স্বার্থে, বিশেষ করে শুধু যে বাংলাদেশি তা না, ইমিগ্রেন্ট কমিউনিটি। আপনার এর মধ্যে উল্লেখযোগ্য হলো যে আমাদের যে সাউথ এশিয়ান কমিউনিটি এবং এশিয়ান কমিউনিটিকে সহযোগিতা করার জন্য উনি আসলে এই ক্লাবটি প্রতিষ্ঠিত করেছিলেন। এবং এই ক্লাবের আপনারা হয়তো জেনে থাকবেন যে কুইন্সের যেই সমস্ত লিডাররা এখন আপনার বিভিন্ন অফিসে আছেন, বিশেষ করে আপনার গ্রেসমিং হতে শুরু করে প্লাস আপনার এবং অনেকগুলি অ্যাসেম্বলি, সিটি কাউন্সিল, এরা কিন্তু একসময় এই নিউ আমেরিকান ডেমোক্রেটিক ক্লাবের এন্ডোর্সমেন্ট পেয়েছেন। এবং আরেকটি জিনিস লক্ষণীয় যে আপনার অন্যান্য কমিউনিটির প্রার্থীরা আপনার এই ক্লাবটিকে খুবই আপনার আমি বলবো যে গুরুত্ব সহকারে দেখেন, যেহেতু এটার প্রতিষ্ঠাতা জনাব মোর্শেদ আলম যখন ইলেকশন করেছিলেন উনি কিন্তু 42%, প্রায় 1 থেকে 1.5% ভোটের ব্যবধানে শক্তিশালী রিপাবলিকান পার্টির কাছে পরাজিত হয়েছিলেন। তো এরপরের থেকে আর কি ক্লাবের যে একটি গুরুত্ব কমিউনিটিতে এটা আসলে বিদ্যমান। আর আমরা আসলে চেষ্টা করছি যে আপনার কমিউনিটিতে আমাদের মানুষ যেন ভোট দিতে বের হয়, ভোটের যে একটা গুরুত্ব এটাকে মানুষের কাছে তুলে ধরা। আপনারা হয়তো যেহেতু গণমাধ্যম কর্মী, আপনারা হয়তো দেখে থাকবেন যে কমিউনিটিতে বিশেষ করে আপনার লোকাল ইলেকশনগুলিতে আমাদের অংশগ্রহণ খুবই সীমিত। আমরা আসলে বলি যে আমাদের নিউ ইয়র্কে 2 লক্ষ বাংলাদেশি আছে, আপনি যদি ভোটের হিসাব করেন 10 থেকে 12 হাজার মানুষ হয়তো ম্যাক্সিমাম ভোট দেয় বোরো ওয়াইজ। তো আমরা চেষ্টা করছি, এবং যারা ভোটার এখনো রেজিস্ট্রেশন করেনি তারা যেন ভোটার রেজিস্ট্রেশন করে, এবং অনেকে ভোটার রেজিস্ট্রেশন করেছে কিন্তু আপনার ওনাদের বিভিন্ন আমরা মুভ হই, যেহেতু আমাদের আসলে অনেকেরই আপনার স্থায়ী ঠিকানা হয়নি এখনো। তো আমরা নিজেদের প্রয়োজনের তাগিদে আমরা বাসা চেঞ্জ করি, তারপর অনেকে বাসা কিনে মুভ হই, তখন আমরা আসলে জানাই না। এই প্রক্রিয়াটাতে আমরা আসবো। আমরা এটি বলছিলাম যে আপনি বলছিলেন আপনাদের এই সংগঠনটা 28 বছরের প্রায় পুরনো একটা সংগঠন, হয়তো সহায়ক শক্তি হিসেবে বলেছেন, অনেককে এন্ডোর্স করেছেন, এবং তারা হয়তো পরবর্তীতে নির্বাচনে জয়ী হয়েছেন। হয়তো আপনারা এন্ডোর্স না করলেও তারা জয়ী হতেন। কিন্তু যদি আমরা সাফল্যের কথা বিবেচনা করি, বেসিক্যালি যেহেতু এটা বাংলাদেশি কমিউনিটিকে নিয়ে বেশি কাজ করে থাকে, এখন পর্যন্ত আপনাদের এমন কোনো সাফল্য কি আছে বাংলাদেশি কোনো প্রার্থীকে জিতিয়ে আনা? আপনারা শুনলে খুশি হবেন যে আমরা আসলে বাংলাদেশি প্রার্থী যে আমাদের যে সোমা সাইদ এখানে যে জাজ হয়েছেন, আমরা কিন্তু ওনার ক্যাম্পেইনে আমরা কিন্তু মানে একেবারে ওতপ্রোতভাবে জড়িত ছিলাম। শুধু যে নিউ ইয়র্ক না, নিউ ইয়র্কের বাইরেও আপনারা জেনে খুশি হবেন যে
কানেকটিকাটে এমডি মাসুদুর রহমানের ক্যাম্পেইনেও কিন্তু আমরা কাজ করেছি। আপনারা উনি রেকর্ড সংখ্যক ভোট, অলমোস্ট 25,000-এর বেশি ভোট পেয়ে ওইখানে নির্বাচিত হয়েছেন। আর ওনার আগে যেই প্রার্থী ছিলেন উনি কিন্তু 100 থেকে 200 ভোটের ব্যবধানে হয়েছিলেন। যাই হোক, মানে আমরা মানে আমাদের অংশগ্রহণের কারণে যে উনি ভোট বেশি পেয়েছেন তা নয়, কিন্তু আমরা এই সমস্ত যে মানে ওনাদের সফল হয়েছেন, সফল হওয়ার সাথে আমরা সম্পৃক্ত ছিলাম। এবং শুধু যে উনি তাও না, আমরা কিন্তু বাংলাদেশি কমিউনিটিতে আরও যারা প্রার্থী হয়েছেন, হয়তো অনেকে সফল হতে পারেননি, অনেকের সাথে আমরা আসলে কাজ করেছি। তার মানে সাফল্যের ঘটনা আছে, যে কোনো সাফল্যই কিন্তু এক ধরনের উদাহরণ তৈরি করে, মাইল ফলক তৈরি করে। আপনারা বলছেন সাফল্য আছে, সম্ভব। তারপরেও আমরা খুব একটা বেশি দুটো জায়গাতেই, অর্থাৎ ভোটার রেজিস্ট্রেশনের ক্ষেত্রেও যেমন আপনি বলছিলেন বাংলাদেশিদের অংশগ্রহণ কম, একই সাথে প্রার্থী হিসেবে কম, অর্থাৎ মূলধারার রাজনীতিতে নেতৃত্ব দেয়া যেটিকে বুঝি আমরা, সেখানেও কিন্তু অংশগ্রহণ কম। কেন সেটি কম? এবং এটি তো ঠিক যে বাংলাদেশিরা সব সময় রাজনৈতিক সচেতন জাতি, বলা হয় যে বাংলাদেশিরা রাজনীতি নিয়ে যত আলোচনা করে অন্য কোনো জাতি এতটা করে কিনা জানে না, তারাই কেন আমেরিকাতে এসে আবার এতটা পিছিয়ে যায়? আসলে এটা আমার আসলে ব্যক্তিগত পর্যবেক্ষণ যে আমরা আসলে যারা এখানকার মূলধারার রাজনীতি করি বলি, আসলে আমরা বলবো যে প্রার্থী হতে গেলে যে প্রিপারেশনটা নেওয়া দরকার, আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই অনেক পিছিয়ে আছি। কারণ আমরা যারাই প্রার্থী হই সবাই কিন্তু আসলে আপনার নিজের কমিউনিটির একটা ভোট ব্যাংক থাকতে হয়, আমাদের কিন্তু তেমন কোনো ভোট ব্যাংক নেই। এবং আপনি দেখবেন যে বাংলাদেশিরা কিন্তু ছড়িয়ে ছিটিয়ে নিউ ইয়র্কে, অন্যান্য কমিউনিটি কিন্তু দেখবেন যে একটা এরিয়াতে যদি থাকে ওরা কিন্তু প্রচুর সংখ্যক থাকে, কিন্তু আমাদের দেখা গেছে যে কিছু জামাইকা, কিছু জ্যাকসনাইট, কিছু ব্রঞ্চ, আমাদের কোনো নির্দিষ্ট কোনো এরিয়া নেই। কিন্তু আমরা কথার ছলে বলি যে আমাদের ওই এরিয়াতে অনেক লোক আছে, কিন্তু আপনি যদি ভোটের হিসাবটা যেটা বললাম, এটা আসলে খুবই মানে এটা ভিন্ন। আমি ওই কয়জন ওখানে বসবাস করে এটা দিয়ে আপনার ভোটার রেজিস্ট্রেশন না করলে এটা কোনোভাবে আসলে বিবেচ্য না যে আপনার কতগুলি লোক ওইখানে থাকে এবং এটা আমাদেরকে ভোটের মাঠে কতটুকু আসলে সহযোগিতা করবে। তো আমি বলবো যে এই প্রসেসটা খুবই স্লো, এটা আসলে মানে 1 বছরে কিংবা আপনার 2 বছরে আসলে এটা সম্ভব না। কারণ আমাদের মানুষ হয়তো ব্যস্ত, কর্মব্যস্ততা থাকার কারণে, আবার অনেকে ভোটার রেজিস্ট্রেশন করেছেন কিন্তু আসলে ভোট দিবেন, সবাই চিন্তা করে আমার ভোট দিয়ে লাভ কি। এই যে একটা লাভের ব্যাপার, এটা আসলে আমাদের কাছেও তেমন, এটার তেমন মানে এই প্রশ্নটা নিশ্চয়ই দর্শক যারা দেখছেন আপনার অনুষ্ঠান তারাও কিন্তু মনে মনে ভাবছেন আসলে লাভ কি। এখন আপনারা যেহেতু এটা নিয়ে কাজ করছেন, নিশ্চয়ই কোথাও না কোথাও লাভটা আছে। কি লাভ আসলে ভোট দিয়ে? আসলে এটা আমার অ্যাসেসমেন্ট যে আপনার ভোট দিয়ে লাভ কি। ভোট যদি আপনি দেন তাহলে আপনি আপনার একটা পছন্দের প্রার্থীকে আপনি নির্বাচিত করতে পারবেন। হয়তো আপনার অনেকগুলি আইডিয়া আপনার মধ্যে আছে, কিন্তু আপনি হয়তো সবগুলি তার মাধ্যমে বাস্তবায়ন সম্ভব নয়, কিন্তু আপনার মধ্যে যদি 10টা আইডিয়া থাকে, আপনি যদি এই আইডিয়াগুলি শুধু যে বাংলাদেশি না, মানে সামগ্রিকভাবে কমিউনিটির সবার উপকারে আসে, আমার মনে হয় এই সমস্ত জিনিসগুলি ওদের দৃষ্টিতে আনলে হয়তো আপনার কিছুটা সুফল পাওয়া যেতে পারে। শুধু যে বাংলাদেশি তা না, কমিউনিটি অ্যাজ এ হোল। এবং একটা কথা বলা হয়ে থাকে, আপনি যদি ভোটই না দেন আপনার কোনো অভিযোগ করার জায়গা নেই, কারণ আপনি যাকে ভোট দেবেন তার কাছে গিয়ে হয়তো অভিযোগ করতে পারতেন, আপনি ভোটে দিলেন না। আপনাদের কাছে কোনো সুনির্দিষ্ট ডাটা আছে নিউ ইয়র্ক সিটিতে কিংবা নিউ ইয়র্কে কি পরিমাণ বাংলাদেশি ভোটার রেজিস্ট্রেশন করেছেন? আমাদের কাছে যে ডাটা আছে এটা আমরা আসলে বিভিন্ন যে বোরো ওয়াইজ যে ইলেকশন অফিসগুলি আছে ওদের থেকে যেটুকু আমরা সংগ্রহ করতে পেরেছি, বাংলাদেশি 18 থেকে 22,000-এর মতো আপনার রেজিস্টার্ড ভোটার আছে। এবং যেটা বললাম এটা খুবই ছড়িয়ে ছিটিয়ে, এটা এক অঞ্চলে যদি হতো তাহলে আমি মনে করি যে আমাদের বাংলাদেশি প্রার্থীদের জন্য খুবই এটা সুফল বয়ান্ত। কারণ আপনারা হয়তো জানেন যে প্রাইমারি ইলেকশনে 5 থেকে 7,000 ভোট পেলেই আপনার মোটামুটি একটি প্রার্থী প্রাইমারিতে আপনার নির্বাচিত হওয়ার সম্ভাবনা খুব বেশি থাকে। তো আশা করতেছি যে হয়তো হয়ে যাবে, কারণ শুধু আমরা না, আরো অনেকগুলি সংগঠন মাঠে নেমেছে, তারাও চেষ্টা করছে যেন আমাদের নিউ ইয়র্কে আমাদের প্রতিনিধি আরো বাড়ে। এবং শুধু বাংলাদেশি না, যদিও আমাদের যে সমসাময়িক যে কমিউনিটিগুলি আছে, সাউথ এশিয়ান মাইনরিটি কমিউনিটি, ওদেরকে যদি সমর্থন দিয়েও যদি, কারণ ওদের আর আমাদের আপনার চাহিদার মধ্যে তেমন একটা ডিফারেন্স নাই।
তো আমরা যদি এইভাবে যদি আপনার করতে কিন্তু পারি, সে তুলনায় ভারত কিংবা পাকিস্তানের জনপ্রতিনিধি কেন্দ্র আমরা দেখতে পাচ্ছি, অর্থাৎ তাদের লোকজন কিন্তু ঠিকই নির্বাচিত হয়ে আসছে। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. আসলে ওদের যে জিনিসটা হচ্ছে যে আপনারা জানেন যে ওরা বিশেষ করে ইন্ডিয়ানরা বাংলাদেশিদের থেকে অনেক আগে এখানে এসেছে। ওরা আমাদের থেকে অনেক বেশি, আমি বলবো যে ঐক্যবদ্ধ। আমাদের যেহেতু আপনারা মিডিয়ার সাথে আছেন, আপনারা হয়তো আমাদের কমিউনিটির দিকে লক্ষ্য করলে দেখতে পাবেন যে আসলে আমরা বিভিন্নভাবে একটু বিভক্ত। এটা মতের দিক থেকে হতে পারে, তারপর তাছাড়া বাংলাদেশের রাজনীতির এইখানে একটা ভালো প্রভাব আছে। যদিও বাংলাদেশের রাজনীতি এইখানকার ইলেকশনগুলিতে আমার মনে হয় না তেমন কোনো হেল্প করে, কিন্তু তারপরে একটু প্রভাব আছে, যেহেতু আমরা আপনার একটু ভিন্ন কমিউনিটি বলবো আমরা। অর্থাৎ আমাদের যিনি প্রার্থী দাঁড়ান, বাংলাদেশি আমেরিকান প্রার্থী যিনি দাঁড়ান, তিনি কোন মতাদর্শের বাংলাদেশের, সেটা অনেক সময় তাকে ভোট দেওয়ার সময় ভোটাররা বিবেচনা করেন। শুধু ওইটা তো আছে, প্লাস আপনি কার সাথে মেলামেশা করেন, কে আপনার বন্ধু, তারপরে আপনার মানে কেন জানি আমরা একটার সাথে আরেকটাকে মিশিয়ে ফেলি। কিন্তু আমরা তো এটাও দেখি যে এইখানেই প্রধান যে রাজনৈতিক দলগুলো, বাংলাদেশের প্রধান যে রাজনৈতিক দলগুলো, আমরা হয়তো এটা কল্পনা করতে পারি না যে বাংলাদেশে গিয়ে কেউ বলবে আমি রিপাবলিকান দলের বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট, আমি ডেমোক্রেটিক দলের বাংলাদেশ শাখার প্রেসিডেন্ট। ঢাকা শহরে হয়তো গিয়ে সেটা বলবে না, কিন্তু নিউ ইয়র্কে আমরা দেখি আমি অমুক বড় দলের বা প্রেসিডেন্ট নিউ ইয়র্ক শাখার কিংবা অমুক। তো এই যে বাংলাদেশি রাজনীতির ব্যাপারে তো আগ্রহ আছে, আবার কিন্তু আমেরিকান রাজনীতির ব্যাপারে আগ্রহ নেই। কোনটা আসলে বেশি সুবিধা কিংবা বেশি করা উচিত বলে আপনি মনে করেন? আসলে দিন শেষে আমরা কিন্তু আমেরিকান নাগরিক, আমাদের এখানেই চিন্তা করতে হবে। তারপর আমরা বাংলাদেশি হিসাবে বাংলাদেশকে আমাদের ভালোবাসা উচিত, মানে দেশের প্রতি যদি ভালো কিছু করা সম্ভব। কিন্তু আসলে প্রবাসে বাংলাদেশের রাজনীতি করে আসলে আপনি ভালো কিছু করতে পারবেন এমন তেমন একটা নজির আমরা দেখছি না। শুধু যদি আপনার পার্সোনাল কোনো কিছু মোটিভ থাকে, এর বাইরে আসলে বাংলাদেশের রাজনীতি এখানে চর্চা করে আমার মনে হয় না কমিউনিটিতে আপনার তেমন কোনো অবদান রাখা সম্ভব। বিভক্তিটাই আসলে আপনার প্রতিমান বেশি হচ্ছে আর কি, এখন পর্যন্ত আমরা দেখতে পাচ্ছি। হয়তো পরিবর্তন আসবে, জেনারেশন চেঞ্জ হচ্ছে, যারা এখানে বর্ন হচ্ছে তারা তো আর আপনার বাংলাদেশের রাজনীতিতে তেমন খোঁজখবরও রাখে না। তো হয়তো আস্তে জেনারেশন ওয়াইজ এটা চেঞ্জ হবে বলে আমরা ধারণা করছি। ওকে, সেক্ষেত্রে আমরা অনেকক্ষণ ধরে কেন আমরা পিছিয়ে আছি সেটা নিয়ে আলোচনা করছিলাম, কিন্তু আমরা সামনে যেতে চাই। এবং সামনে যাওয়ার জন্য সবার আগে যে কাজটা করতে হবে ভোটার রেজিস্ট্রেশন। অনেকে ভোটার হয়ে গেছেন, তারা জানেন, বলছিলেন যে অনেকেই বেশিরভাগই ভোটার হননি। 2 লাখের মতো আমরা বলছিলাম যে বাংলাদেশি মানুষ আছেন, কিন্তু 22-23 হাজারের কথা বলছিলাম ভোটার রেজিস্ট্রেশন আছে। যারা ভোটার হতে চান তারা আসলে কিভাবে হবেন, কোথায় যাবেন, কার সাথে যোগাযোগ করবেন, কিভাবে ভোটার রেজিস্ট্রেশন করবেন? আসলে একটা সময় আপনার রেজিস্ট্রেশন করতে গেলে আপনাকে ওই বাই মেইলে করতে হতো, এখন কিন্তু এটা বাধ্যতামূলক না। এখন দেখা গেছে যে আপনার নিউ ইয়র্ক স্টেটের ওয়েবসাইটে ভোটার রেজিস্ট্রেশন, ভোটার কমিশনারের ওয়েবসাইটে ওইখানে গেলেই আপনার আইডিটা যে অ্যাড্রেসে রেজিস্ট্রেশন করা আছে আপনি কিন্তু ওইখানে ঢুকে শুধু ইনফরমেশন, খুব মিনিমাম ইনফরমেশন, সবগুলিও দিতে হবে না, আপনি ওখানে করতে পারবেন। আর আপনি যদি অ্যাড্রেস চেঞ্জ করেন তাহলে, অথবা আপনি যদি আপনার কিন্তু যখন আপনি ভোটার রেজিস্ট্রেশনটুকু করবেন আপনাকে কিন্তু একটা দল সিলেক্ট করতে হবে, এটা ডেমোক্রেট হোক, রিপাবলিকান হোক এবং ইন্ডিপেন্ডেন্ট হোক। তো আপনি যদি কোনো দল চুজ করেন সেক্ষেত্রে আপনাকে নিউ ইয়র্কে এই বছর ছিল মার্চের সম্ভবত 28 তারিখ যারা রেজিস্ট্রেশন করেছে তারা প্রাইমারিতে ভোট দিতে পেরেছে। আর এরপরে যারা বিশেষ করে নভেম্বরের 5 তারিখ এবং এই জুনের যে 26 তারিখ যে নিউ ইয়র্ক স্টেটের সিনেট এবং অ্যাসেম্বলি যে ইলেকশনটা আছে, সাথে আছে আপনার ডেমোক্রেটদের বিভিন্ন আরও পজিশন আছে, যেটা জুডিশিয়াল ডেলিগেট, তারপর বিভিন্ন কাউন্টি জাজ, যারা এই 10 দিন আগে পর্যন্ত অনলাইনে রেজিস্ট্রেশন করতে পারবে তারাই আসলে 26 তারিখ ভোট দিতে পারবে। যারা নভেম্বরের 5 তারিখ ভোট দিতে চান তাদেরকে অক্টোবরের 26 তারিখের মধ্যে অনলাইনে রেজিস্ট্রেশন করতে হবে। আর আপনি যদি
ইন পার্সন এবং আপনি যদি বাই মেলে করতে চান সেক্ষেত্রে আপনাকে আরো 5 দিন এর সাথে যোগ করতে হবে। তো মোস্ট লাইকলি আপনি যদি 3 সপ্তাহের মধ্যে 15 দিন হলো ডেডলাইন বলা, আমি বলবো যে আপনারা লাস্ট মুহূর্ত পর্যন্ত ওয়েট করবেন না, কারণ মেল যে কোনো সময় এটা ডিলে হতে পারে। আপনারা যদি চান যে অনলাইনে খুবই ইজি, যেটা বললাম 10 দিন আগে করলে আপনি ভোট দিতে পারবেন, আর যদি বাই মেলে করেন আপনারা অ্যাটলিস্ট 3 সপ্তাহ, ওরা 15 দিন বললো, আমি বলবো যে 3 সপ্তাহ আগে আপনারা মেলটুকু ছাড়বেন, তাহলে আপনি যে নামটা আপনার ওখানে থাকবে। এবং এই জেনারেল ইলেকশনগুলিতে আপনি যদি ভোট দিতে চান, আপনার কোনো পার্টি কোনো ব্যাপার না, আপনি যেই কাউকে ভোট দিতে পারবেন। শুধু এটা প্রাইমারির বেলায় হলো যে আপনি যেই দলকে আপনি চুজ করবেন রেজিস্ট্রেশনের সময়, ঠিক ওই দলকে আপনি ভোট দিতে পারবেন প্রাইমারিতে, আপনি চাইলে চেঞ্জ করতে পারবেন না। অর্থাৎ মোদ্দা কথা হলো যে সামনে যে নির্বাচনগুলো আছে সবগুলোতেই রেজিস্ট্রেশন করার এখনো সময় আছে। এবং যারা দেখছেন দর্শক, তারা হয়তো যদি মনে করেন যে আসলে আমেরিকার রাজনীতিতে ভূমিকা রাখা দরকার কিংবা সক্রিয় অংশগ্রহণ, যেটি আমরা বলছিলাম আজকে আমাদের আলোচনার বিষয়, তাহলে এখনই আপনি রেজিস্ট্রেশনটি করে ফেলতে পারবেন। আপনি আলোচনা প্রসঙ্গে বলছিলেন যে হয়তো আমাদের পরের প্রজন্ম যারা আছে, নতুন জেনারেশন যারা আছে, তারা পরিবর্তন হচ্ছে, তাদের মধ্যে কি ধরনের পরিবর্তন দেখছেন, তারা কিভাবে ভূমিকা রাখছে? বিভিন্ন তাদের তো নানা ধরনের সংগঠন করার সুযোগ আছে, হয়তো একেবারেই মূল রাজনৈতিক দলে না গেলেও তারা নানা ধরনের সংগঠনের মাধ্যমে ভূমিকা রাখছে, সেসব জায়গায় তারা কেমন অংশ নিচ্ছে? যেহেতু আমি নিজের কথা বলি, আমি কিন্তু এখানে আমেরিকাতে আসার পরে আমি ইয়র্ক কলেজের স্টুডেন্ট কাউন্সিলে আমি দুইবার প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছি, এবং আমি 4 বছর কলেজে ছিলাম। আমি 4 বছরে কিন্তু ইলেক্টেড ছিলাম সরাসরি স্টুডেন্টদের মাধ্যমে। তো আমি দেখেছি যে আমাদের সময়গুলিতে আপনার যেই সমস্ত বাংলাদেশিরা ইলেকশন করেছে আমাদের সাথে, ওরা কমিউনিটিতে বিভিন্ন পর্যায়ে মানে খুবই অ্যাক্টিভ কাজ করছে। এছাড়াও আপনার বিভিন্ন কলেজে আমি যেটা খোঁজখবর নিয়ে জেনেছি, অনেকেই অংশগ্রহণ করছে। আসলে এখানকার রাজনীতিতে যদি আপনি দেখেন, বিশেষ করে যারা মানে বিভিন্ন ভালো পর্যায়ে আছে, এরা কিন্তু ছাত্র স্টুডেন্ট কাউন্সিল, তারপর ওই স্কুল জীবন থেকে আসছে। আর এর বাইরে যারা আসছে বেশিরভাগই লয়ার প্রফেশন থেকে আসছে। তো যেটা বললাম যে আসলে আর আরেকটা জিনিস লক্ষণীয়, আমরা যারা কমিউনিটিতে বিভিন্নভাবে যুক্ত আছি, এটা রাজনীতি বলি আর বিভিন্ন কর্মকাণ্ডের সাথে আছি, আমরা কিন্তু আসলে আমাদের বাচ্চাদেরকে কিন্তু কোথাও আনতে পারছি না, উদ্বুদ্ধ করতে পারছি না। কারণ আপনি যদি বাচ্চাদেরকে নিয়ে না আসেন এবং ওরা যদি না মানে জিনিসটা না দেখে, তাহলে কিন্তু ওরা প্রয়োজনীয়তাটা অনুভব করবে না। তো আমি বলবো যে এটারও অংশগ্রহণটা খুবই কম। আমি খুবই হাতে গোনা কিছু ফ্যামিলিকে দেখি যে তাদের বাচ্চাদেরকে বিভিন্ন ইয়েতে সম্পৃক্ত করছেন। আমার মনে হয় বাচ্চাদেরকে সম্পৃক্ত করানো উচিত। কমিউনিটিতে অবদান রাখলে আমার মনে হয় যে ওরা বুঝবে যে আসলে আমাদের কমিউনিটির কী দরকার। কারণ আপনি যদি নাই অংশগ্রহণ করেন, আপনি কিন্তু এমনিতে আপনি কোনোভাবে কোথাও আপনার এটার মানে সাথে জড়িত হতে পারবেন না। এবং আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে বেশ কিছু বড় আন্দোলন হয়েছে, কলম্বিয়া ইউনিভার্সিটি দিয়ে শুরু করে পুরো দেশেই কিন্তু সেই আন্দোলনটা, ছাত্রদের আন্দোলনটা ছড়িয়ে পড়েছে। তারা মানবাধিকারের প্রশ্নে কথা বলছে, তারা কিন্তু রাষ্ট্রনীতি নিয়ে কথা বলছে না, তারা মানবাধিকারের প্রশ্নে কিন্তু আপোষহীন থাকছে। অনেক বাবা মা চান, বিশেষ করে বাংলাদেশিদের মধ্যে এটা কাজ করে, যে সন্তানকে এইসব আন্দোলন থেকে দূরে সরিয়ে রাখা, এই শুধুমাত্র পড়াশোনার জন্য গিয়েছে, পড়াশোনা করুক, নিজের কেরিয়ার গড়ুক। আপনি যেহেতু নিজে একসময় সংগঠন করেছেন এবং এখনও বেশ কিছু সংগঠনের সাথে জড়িত আছেন, আপনার কাছে কি মনে হয় সন্তানদেরকে কতটা সংগঠনের সাথে জড়িত করা দরকার এবং তাদের মানসিক বিকাশের জন্য সেটা কতটা গুরুত্বপূর্ণ? আমি বলবো যে এটা মানে খুবই প্রয়োজন। শুধু যে পড়ালেখার মধ্যে আপনার নিজেকে নিমজ্জিত রাখলে হবে না, কারণ আপনার যতটুকু না আপনার ফ্যামিলির প্রতি আপনার দায়বদ্ধতা থাকে, আপনার কিন্তু কমিউনিটির প্রতিও দায়বদ্ধতা থাকে। এখন আপনার যেই মুভমেন্টের কথাগুলি আপনি বললেন, বিশেষ করে এখানকার মানবাধিকার, ফিলিস্তিন ইসরায়েলের যেই ব্যাপারটা নিয়ে কয়েকদিন আগে যে বিভিন্ন ক্যাম্পাসগুলিতে যেই আন্দোলন হয়েছে, আমি বলবো যে এটা আসলে যৌক্তিক এবং এটা অনেক দিন ধরেই আপনার এরা সংঘবদ্ধ হচ্ছিল এবং যেই পর্যায়ে ওরা এটা বিস্ফোরিত হয়েছে, আসলে আমি বলবো যে এটার উপায় ছিল না। কারণ যারা যেভাবে আপনার ফিলিস্তিনে শুধু
ফিলিস্তিন ইসরায়েল মানে দুই পক্ষই এটাতে আপনার আমি বলবো যে দায়ী, কিন্তু তারপরেও যে এতদিন ধরে আপনার লক্ষ লক্ষ মানুষ গাজাতে যেভাবে আপনার যেই নির্বিষয় জীবন অতিবাহিত করছে, তার কারণে যাদের বিবেকবান যারা এখানকার স্কুল কলেজগুলিতে আপনি দেখবেন কিন্তু প্রত্যেকটা স্কুল কলেজ কিন্তু ব্র্যান্ডেড, এটা এমন না যে আপনার খুবই একেবারে অতি সাধারণ। কলম্বিয়া বলি, হার্ভার্ড বলি, তারপরে মানে ইউএস এর নাম করা বিশ্ববিদ্যালয়গুলি থেকে কিন্তু আন্দোলনের সূত্রপাত হয়েছে। তো এটা আমি বলবো যে এটা খুবই পজিটিভ। আর এটা শুধু বাংলাদেশি কিংবা মুসলিম কিন্তু এটাতে যে ছিল তা না, এটাতে বিভিন্ন দেশি মানে নন মুসলিম ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই অংশগ্রহণ ছিল প্রশ্নে। এবং সাধারণত আমরা এটি দেখে থাকি, এর আগে ভিয়েতনাম থেকে শুরু করে সবসময় ছাত্ররাই সবার আগে এগিয়ে আসে। আমি একেবারেই অনুষ্ঠানের শেষ দিকে আছি, বাংলাদেশি কমিউনিটিকে আরো বেশি সক্রিয় অংশগ্রহণের জন্য আপনি যদি কোনো আহ্বান জানাতে চান, পরামর্শ দিতে চান। আমি বলবো যে আমরা আসলে কমিউনিটিতে এক একজন এক এক মতের, এক একজন এক এক আপনার আইডিয়া নিয়ে কাজ করি, কিন্তু দিন শেষে আমরা সবাই যেন আপনার কমিউনিটির মানে যে ঐক্য সেটা নিয়ে থাকি, এবং কেউ যদি নির্বাচন করে আমরা সবাই যেন তার পক্ষে ঝাঁপিয়ে পড়ি। এখানে আমরা বাংলাদেশের কোন জেলা থেকে আসছি, কে দেখতে কেমন, বাংলাদেশের পলিটিক্সদের সাথে আমাদের কেমন সম্পৃক্ততা, আমি বলবো যে এটা একদম সাইডে রেখে আমাদের সবাইকে সহযোগিতা করা উচিত। কারণ একজন বাংলাদেশি হলেই শুধু ওই বাংলাদেশি না, পুরা একজন না, এটা পুরা কমিউনিটির মুখ উজ্জ্বল হয়। সো এই জিনিসগুলি যদি আমরা খেয়াল রাখি, আমার মনে হয় সামনে বাংলাদেশিরা নিউ ইয়র্ক অনেক অনেক ভালো করবে বলে আমি প্রত্যাশা করছি। অনেক ধন্যবাদ, অশেষ ধন্যবাদ আহনাফ আলম আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। এবং দর্শক আপনারা যারা দেখছিলেন, নিশ্চয়ই আপনাদের কাছেও বিষয়টি সম্পর্কে প্রাথমিক ধারণাগুলো হয়েছে যে কতটা গুরুত্বপূর্ণ এই দেশে অবস্থান করে এই দেশের মূলধারার রাজনীতিতে সম্পৃক্ত হওয়া। এবং এটি আসলে শুধুমাত্র যে আপনার একার জন্য প্রয়োজন সেটি নয়, এটি আসলে পুরো কমিউনিটির উন্নয়নের জন্যই অনেক বেশি গুরুত্বপূর্ণ। কারণ আপনি গুরুত্বপূর্ণ জায়গায় যাওয়া মানেই কমিউনিটির জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখার সুযোগ পাওয়া। আপনারা এতক্ষণ দেখার জন্য ধন্যবাদ। আমরা একটা বিরতিতে যাচ্ছি, আবারও ফিরবো। যখন ফিরবো তখন আমরা কথা বলবো সমাজ ও ব্যক্তি জীবন গঠনে কোয়ান্টামের ভূমিকা বিষয়ে। সঙ্গে থাকুন। Because people sneeze. Because not everyone washes their hands. Because kids touch a lot of things. Set a date to get your COVID shot and RSV if eligible. Because if you're wondering, should I get my COVID shot? Think about other people. Learn more at nj.gov/health/vaccines. দর্শক আবারও স্বাগত জানাচ্ছি দ্য ভিউজ অনুষ্ঠানে। আপনাদের সাথে আছি আমি ইহসান জুয়েল। আমরা এই পর্যায়ে কথা বলবো সামাজিক ও ব্যক্তি জীবন গঠনে কোয়ান্টামের ভূমিকা, এবং এই বিষয়টি নিয়ে কথা বলতে আমাদের সাথে স্টুডিওতে অতিথি হিসেবে আছেন কোয়ান্টাম সোসাইটি কুইন্স নিউ ইয়র্কের আহ্বায়ক ইমাম উদ্দিন চৌধুরী। দর্শক আপনারা যারা এই আলোচনায় অংশ নিতে চান, আমাদের টেলিভিশনের স্ক্রিনে দেখানো নাম্বারে টেলিফোন করে সরাসরি অংশ নিতে পারবেন। আমাদের অনুষ্ঠানটি ফেসবুকে লাইভ স্ট্রিমিং হচ্ছে, সেখানে গিয়েও আপনারা কমেন্টস করতে পারবেন। ইমাম উদ্দিন চৌধুরী ভাই, আমরা সরাসরি আলোচনায় চলে যেতে চাই। সেটি হলো, আমরা জানি যে 21শে জুন বিশ্ব ইয়োগা দিবস পালন করা হয়, 21শে মে বিশ্ব মেডিটেশন দিবস পালন করা হচ্ছে, অর্থাৎ ঠিক এক মাস আগে আগামীকালকে বিশ্ব মেডিটেশন দিবস পালন করা হচ্ছে। আলাদা করে কেন ইয়োগা দিবস থাকার পরও মেডিটেশন দিবস পালন করা হচ্ছে? ধন্যবাদ এহসান আপনাকে। আপনি জানেন যে মেডিটেশন হচ্ছে মেন্টাল ব্যায়াম, মনের ব্যায়াম, আর ইয়োগা হচ্ছে দেহের ব্যায়াম। সো আমরা এক মাসের পুরো প্রোগ্রাম 21শে মে মনের ব্যায়ামের এই মেডিটেশন দিবস কার্যক্রম শুরু করি। আমরা এটা শেষ করি 21শে জুনে বিশ্ব ইয়োগা ডে যেটি বলা হয় সেটির মধ্যে দিয়ে। এক মাসব্যাপী আমাদের কার্যক্রম। সো মনের ব্যায়াম এবং এটি মূল মেডিটেশন এবং ইয়োগা পরস্পর সম্পৃক্ত। আমরা দুটো দিবসে পালন করছি, কারণ দুটোর পারপাসটা দেহের উপর নিয়ন্ত্রণ ইয়োগা আর মনের উপর নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করে মেডিটেশন। সো সেই কারণে আমরা দুটো দিবস আলাদা করে পালন করছি এবং দুটোই গুরুত্বপূর্ণ আমাদের কাছে। তবে এক মাস ব্যাপী সেটা পালন করা হয় এবং শুরু হয় 21শে মে দিয়ে, এবং এটাকে আমরা এক মাসের কার্যক্রম শেষ করি 21শে জুনে আরেকটি প্রোগ্রামের মধ্যে দিয়ে। একটু পরিষ্কার হয়নি আপনার কাছে, মেডিটেশন এই ধারণাটা অনেকের কাছে হয়তো খুব কমন একটা ধারণা আছে, এটা সম্ভবত কোনো রকম ধ্যান করা কিংবা এটা হয়তো একটা চর্চা, মানসিক চর্চা করা, কিন্তু আসলে মেডিটেশনটা কি, কেন মেডিটেশন করা দরকার? ধন্যবাদ এহসান।
এক সময় মেডিটেশন ছিল শুধুমাত্র ওই ধর্মচর্চার বিষয়, কিন্তু 19 শতকে এসে বিজ্ঞান যখন এর সাথে যুক্ত হয়ে গেছে, মেডিকেল সায়েন্স সাইকোলজি যখন ডেভেলপ করে গেল, ব্রেইনের ফ্রিকোয়েন্সি নিয়ে কাজ করা হলো, তখন আমেরিকাতে প্রাচ্যে বিজ্ঞান ভিত্তিক মেডিটেশন প্রক্রিয়া শুরু হলো। কিন্তু এই দুটো প্রক্রিয়া ব্যক্তিকে শুধুমাত্র শুধু ধ্যান চর্চা, একটু নিমগ্নতা, একটু প্রশান্তি, এতটুকুই কি ব্যবহারিক জীবনে এর প্রয়োগটা ছিল না। কোয়ান্টাম মেথডই প্রথম এই মেডিটেশনকে জীবনের প্রায়োগিকতায় নিয়ে এসে তাত্ত্বিক দিকটাকে রেখে, ধর্মীয় তাত্ত্বিক দিক আছে, বিজ্ঞানভিত্তিক তাত্ত্বিক দিক আছে, কিন্তু সেটাকে পাশে রেখে সেটাকে বেশ ধরে এর ব্যবহারিক প্রায়োগিক দিক থেকে চেতনাটাকে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছে যে আপনি একটু সুস্থ থাকেন, আপনি একটু ভালো থাকেন, প্রশান্তি, সুস্বাস্থ্য, সাফল্য, এই তিনটা ছিল প্রথম বেজ। আপনি একটু স্ট্রেস ফ্রি হতে চান, আপনি একটু সুন্দর জীবনযাপন করতে চান, আপনি একটু অস্থিরতাতে মুক্ত হতে চান, আপনি শারীরিক অসুস্থতা একটু কম হতে চান অথবা সুস্থ থাকতে চান, সাফল্য চান জীবনে, হতাশা থেকে বেরিয়ে আসতে চান, ব্যর্থতা থেকে বেরিয়ে আসতে চান, এই জিনিসগুলোকে নিয়ে কোয়ান্টাম সাধারণ জনগণের উপযোগী করে একেবারে আমি বলতে পারি যে এই একমাত্র প্রক্রিয়া কোয়ান্টাম শুরু করছে, যে ধ্যান প্রক্রিয়াটা যেটা হুজরাখানায় ছিল, যেটা এসি রুমের বিষয় ছিল, সেটিকে সাধারণ মানুষের কাছে নিয়ে আসছে। বাংলাদেশে এখন কোয়ান্টামে যেটা হচ্ছে যে ধান খেতে বসে মেডিটেশন হচ্ছে, বাচ্চাদের স্কুলে বসে মেডিটেশন হচ্ছে, প্লেগ্রাউন্ডে মেডিটেশন হচ্ছে, অর্থাৎ এটার ব্যবহারিক প্রয়োগটা এখন খুব বেশি ইম্প্যাক্ট সৃষ্টি করছে কোয়ান্টাম মেথড। এটা একেবারে দৈনন্দিন জীবনে আপনার লাইফস্টাইলের সাথে জড়িয়ে কাজটা করে, যে কারণে এখন জনপ্রিয় কতগুলো স্লোগান কোয়ান্টামে হচ্ছে, দৃষ্টিভঙ্গি বদলান জীবন, বা আপনার দৃষ্টিভঙ্গিটাকে চেঞ্জ করছে। কি পজিটিভ নেগেটিভ দৃষ্টিভঙ্গি দিয়ে আপনি সব কিছু দেখতেন, একটু কোয়ান্টাম জিনিসটা চর্চা করার পর আপনার দৃষ্টিভঙ্গি চেঞ্জ হয়ে গেলে সে একই মানুষ আপনি এখন সব কিছু পজিটিভলি দেখার চেষ্টা করছেন, নেতিবাচকতা আপনার জীবন থেকে চলে যাচ্ছে। এই যে আপনার দেখা, এই দেখাটা আপনার চারপাশটাকে পজিটিভ করছে এবং বলে রেগে গেলেন তো হেরে গেলেন। এখন এটা রিক্সাওয়ালারাও বলে রেগে গেলেন তো হেরে গেলেন, খুব জনপ্রিয় স্লোগান, যেটা তো কোয়ান্টাম ইম্প্যাক্ট করছে। কোয়ান্টামের মাধ্যমে এই জিনিসটা আসছে যে রেগে গেলেন তো হেরে গেলেন, এবং খুব জনপ্রিয়। বাঙালি হাঁটতে চায় না, সাইকোলজিটাকে ইম্প্যাক্ট করা হয়েছে, সো বাঙালি এখন রাখছে না। কোয়ান্টাম মেথড কোর্স করে 4 দিনের কোর্স করে এসে মানুষটা যখন বাবা যায়, বাচ্চা দীর্ঘদিন মানে বাবাকে দেখলে অট্টহস্ত হয়ে যেত রাগে বাবা, সেই বাবার পরিবর্তন 4 দিনে দেখে সন্তান এখন মানে ফিল করছে যে তার বাবার জীবনে চেঞ্জ। বাবাকে এখন অসুস্থ কিভাবে, এটা তো আপনি বলছেন আমাদের কাছে পুরো বিষয়টা থিওরিক্যাল মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে, কিছু ফিলোসফির কথা আপনি বলছেন যে এরকম করলে হয়তো এরকম পজিটিভ ফল পাওয়া যাবে, কিন্তু আসলে এটার সাকসেস রেটটা কেমন? বিশেষ করে যেসব দর্শকরা দেখছেন যারা মেডিটেশনের সাথে পরিচিত নয়, তারা হয়তো জানতে চান যে আসলে কি এমন জাদু মন্ত্র আছে মেডিটেশনে যেটি করলে তিনি রাতারাতি পরিবর্তন হয়ে যাবেন। জি, আমরা এটাকে বলি বোঝার জন্য সহজ করে যে এটা হলো ব্রেনের কুলিং সিস্টেম, আপনার ব্রেনটাকে কুল করে, আর মনের ক্লিনিং সিস্টেম, মনে যত আবর্জনা, দুঃখ, ব্যথা, বেদনা এটাকে ক্লিন করে। সো ব্রেনের সাইন্টিফিক ব্যাখ্যা অনুযায়ী আলফা ফ্রিকোয়েন্সিতে আপনি প্রশান্ত থাকতে পারেন। তো আপনার ব্রেনের 5টা ফ্রিকোয়েন্সির মধ্যে আলফা ফ্রিকোয়েন্সি হচ্ছে সুফি লেভেলের ফ্রিকোয়েন্সি, খুব ঠান্ডা মানুষের দিকে তারা কখনোই রাখতে পারে না। আর যখন আপনি না রাখেন, আপনার মনোযোগ শব্দটা আমরা বলি, কীভাবে যোগ করতে হয় সেটা আমরা জানি, একমাত্র মেডিটেশনই সেই মনোযোগটাকে নিয়ে আসে। আপনার ব্রেনের আলফা ওয়েভ আর মনের সাবকনসিয়াস মাইন্ডের সাথে যখন যুক্ত হয়, তখন ব্রেন মানুষের কাজ, চিন্তা সব ক্রিয়েটিভ হয়, এবং ক্রিয়েটিভ ওয়ার্ল্ডে সব কিছু চলে আসে। এবং কেউ মেডিটেশন না করেও, প্রথাগত মেডিটেশন না করেও মেডিটেটিভ লেভেলে চলে যায়, সেই রেজাল্টটা পেয়ে পৃথিবীতে ইতিহাস সৃষ্টি করে, নাম সৃষ্টি করে। আমরা আইনস্টাইনের কথা জানি, যিনি কোয়ান্টাম মেকানিক্সের মধ্যে দিয়ে মনকে প্রথম বিজ্ঞানের আওতায় নিয়ে আসছেন। তারপরে কোয়ান্টাম সেই থিওরিটাকে একেবারে প্র্যাকটিক্যাল প্রায়োগিক জীবনের সবগুলো দিক, আপনার পারিবারিক জীবন, যেমন কোয়ান্টাম মেথড কোর্স করে আমি 2008 থেকে কোয়ান্টাম কোর্সে প্রতিটা কোর্সে 4 দিন শেষে ওখানে থাকার সুযোগ হয়েছে ভলেন্টিয়ার হিসাবে। তো আমি দেখেছি ইন্ডিয়া থেকে ট্রিটমেন্ট নিয়ে আসছে, বলছে যে আর 1 সপ্তাহ বাঁচবে। সেই মানুষটা স্ট্রেসারে বসে এসে, ঠিক আছে যাচ্ছি, মারা তো যাবোই, কোয়ান্টামের কথা শুনতেছি, একটু কোর্সটা করে আসি। তো 4 দিনের কোর্সে গেলো, আমার সামনে স্ট্রেসারে করে আসলো। তারপর 1.5 দিনের মাথায় পিলারের সাথে হেলান দিয়ে বসলো, চেয়ারে বসলো। 4র্থ দিন আমাদের সামনে উনি মঞ্চে গিয়ে হেঁটে কথা বললেন, এবং আমার 15 বছর পর্যন্ত তিনি এরপরে জীবিত ছিলেন, আমি তাকে 15 বছর মধ্যে দেখেছি। কিন্তু ইন্ডিয়ার ডাক্তাররা তাকে বলে দিয়েছেন যে, তার মানে আপনি যে কথা বলছিলেন যে তাত্ত্বিক না, কোয়ান্টামের কোর্সে শত শত মিরাকল উপকার হচ্ছে। বিশেষ করে হিলিং এবং সুস্বাস্থ্যের ব্যাপারটা এত বেশি এক্সাম্পল আমাদের চারপাশে ঘটছে, যেটা আমরা একটা 10, 20টা, 50টা না 100টা কাহিনী বলে আমরা শেষ করতে পারবো না। এটা কি আপনি বলছেন মিরাকল? আমি কি মিরাকলে থাকবো, নাকি এটা আসলে বিজ্ঞানসম্মত বিষয়টা? মিরাকলটা রিপিট করা যায় না, কিন্তু আমরা প্রাথমিকভাবে ঘটনাটা
মানে দৃশ্যমানভাবে মিরাকল হচ্ছে বলে আমরা মিরাকল শব্দটা ব্যবহার করছি, কিন্তু বিজ্ঞান ভিত্তিক যেহেতু বিষয়টা বারবার রিপিট করা যায়, আপনি বারবার নিজেকে সুস্থ করতে পারেন, আবার অসুস্থ হয়ে পারছেন, আবার সুস্থ করতে পারছেন। সো এটা বিজ্ঞানের যে পুরো প্রসেসটা ব্যাখ্যা করতে হবে। আমাদের যে বর্তমানে যে টাইমে আমরা কথা বলছি পুরো প্রসেসটা ব্যাখ্যা করা সম্ভব না, কিন্তু পুরো সাইন্টিফিক একটা মেথড এবং প্রসেসের মধ্যে দিয়ে যখন আপনি যান, ইটস এ মানে সাইন্টিফিক ইকুয়েশন আপনাকে মিলিয়ে দেবে। এটা একটা শেষ পর্যন্ত মনে হবে এটা বিজ্ঞান, এটা ধর্ম, এটা ব্যবহারিক জীবন। মনোযোগী হওয়ার ক্ষেত্রে নামাজে আমরা অনেকে হয়তো বলে যে আমরা তো নামাজ পড়লেই তো হ্যাঁ, নামাজ একটি মেডিটেশন, কিন্তু আপনার নামাজে আরো মনোযোগী হয়ে হুদ্দুল কালবে নামাজ পড়ার জন্য যদি কেউ চিন্তা করেন যে আমার ধর্মীয় দিকগুলোকে আমি আরো মনোযোগী সহায় করবো, তাহলে আপনি মেডিটেশনটাকে তার সাথে প্লাস করতে পারেন। অর্থাৎ আপনি মেডিটেশন করলে আপনার প্রার্থনাটাও অনেক বেশি হবে, মনোযোগ দিয়ে আপনি করতে পারবেন। আমরা ব্যবহারিক দিকটা এভাবে বলি যে আপনি আধা ঘন্টা অডিও ভিডিওতে মেডিটেশনের একটা প্রক্রিয়া আছে, কিন্তু আপনি সেটার দরকার নেই। আপনি 5 মিনিট ট্রেনে বসে আছেন কিংবা আমি আপনাকে এই প্রশ্নটাই স্পেসিফিক করতে চাই, সেটা হলো এই যে আমি মেডিটেশন করব, এটা কি আমার দিনে 24 ঘন্টায় মেডিটেশন করতে হবে নাকি কতক্ষণ সময়, মানে আমি কতক্ষণ সময় মেডিটেশনের জন্য দিলে আপনারা যে বলছেন সুস্থ দেহ, প্রশান্ত মন, কর্মব্যস্ত সুখী জীবন, এই সুখী জীবন কর্মব্যস্ততা লাভ করার জন্য অর্থাৎ সাফল্য লাভ করার জন্য আমাকে আসলে একটা দিনে কত মিনিট ব্যয় করতে হবে? আমাদের মেথড প্রসেস অনুযায়ী আপনি 30 মিনিটের মেডিটেশন করবেন, এটা পদ্ধতিগতভাবে 2 বেলা, সকালে এবং সন্ধ্যায়। কিন্তু সকালে ঘুম থেকে উঠে একটু ফ্রেশ হয়ে একটু প্রার্থনার মোডে আপনি জাস্ট 5 মিনিট 10 মিনিট বললেও, অর্থাৎ নিজের ভিতরে একটু ডুব দেওয়া, একটু দূরের একটা সাউন্ড নিজের কাছে কানের নিচে আনা, জাস্ট এটাই প্রাথমিক মেডিটেশন হতে পারে। তারপরে দেন আপনি আপনার বডি মাইন্ড তৈরি হলে ধাপে ধাপে আপনি সময় বাড়িয়ে সকালে 30 মিনিট, বিকালে 30 মিনিট করতে পারলে ওয়েল অ্যান্ড গুড। এটা 40 দিন প্র্যাকটিস করলে এটা বডি মাইন্ডের টিউনিং হয়ে যাবে। এরপর আপনাকে কোনো এটা নিয়ে কোনো আলাদা চেষ্টা করবেন। আপনি যেমন ভাত খান, আপনি যেমন অফিসে যান, ঠিক মেডিটেশন সকালবেলা উঠে আপনি করবেন, যেমন জুতা পরেন সেভাবে পরবেন। জাস্ট 40 দিনের প্র্যাকটিসটা কারোর জন্য কঠিন হয়ে যায়, তখন তার জন্য হলো যে 5 মিনিট 2 মিনিট একটু জাস্ট চোখ বন্ধ করে হাতটাকে কোণ ধরে কিংবা যে কোনো অবস্থায় আপনি জাস্ট একটু নিজের ভিতরে ডুব দেন। 2 মিনিট 5 মিনিট 10 মিনিট অসুবিধা নেই, এটাও মেডিটেশন হতে পারে প্রথম দিকে। এবং এইটা অর্থাৎ আপনি বলছেন নিজেকে সময় দেয়া, নিজেকে সময় দিলে সেটি হয়তো আপনাকে একটু প্রশান্ত করবে, এই প্রশান্ত থেকেই আপনি আসলে সাফল্যের চূড়ায় যাবেন। আমরা ব্যক্তিগত অর্জন নিয়ে কথা বলছিলাম, এই মেডিটেশনের পারিবারিক অর্জন, এই মেডিটেশনের সামাজিক অর্জন, রাষ্ট্রীয় অর্জন, সেই সব বিষয় একটু আপনার কাছে জানতে চাই। ধন্যবাদ। আমরা এখন শুরুতে আমরা প্রশান্তি, সুস্বাস্থ্য, সাফল্য 3টা গ্রস পয়েন্টে আমরা কোয়ান্টাম মেথডের প্রসেসে আমরা কাজ শুরু করেছি, কিন্তু কোভিড পরবর্তী সময়ে আমরা 4টি ফিটনেস নিয়ে আমরা এখন কাজ করছি। শারীরিক ফিটনেস, মানসিক ফিটনেস, সামাজিক ফিটনেস এবং আত্মিক ফিটনেস। অর্থাৎ শারীরিকভাবে আপনি ফিট, আপনি সারাদিন দৈহিক পরিশ্রম করতে পারবেন। তারপর আপনি মানসিকভাবে যে কোনো ধরনের চ্যালেঞ্জ আপনি নিতে পারবেন। তারপর আপনি সামাজিকভাবে মানুষের সাথে সোল রিলেশনশিপ ডেভেলপ করবে। আপনার সাথে মানে এই প্রসেস ধ্যান করার আগে আপনার সবার সাথে আপনার সম্পর্ক নষ্ট হতো, কিন্তু এখন প্রত্যেকের সাথে আপনার সম্পর্ক বাড়ছে এবং কারোর সাথে নতুন করে সম্পর্ক নষ্ট হয় না। এবং দুজনের সাথে আপনি সমানতালে সম্পর্ক করতে পারছেন। এই সামাজিক দক্ষতা আপনার ভিতরে বিল্ড আপ করছে। তারপরে আপনি স্পিরিচুয়ালি পাওয়ারফুল, স্রষ্টার সাথে আপনার একটা কানেকশন বিল্ড আপ করে আপনি ধর্মচর্চা করা, আর স্রষ্টার সাথে কানেকশন বিহীন আপনার ধর্মচর্চা করার যে ভিত্তি, এটা আপনাকে মেডিটেশন আপনাকে তৈরি করে দেয়। তারপরে আমরা কি করছি, ব্যক্তি থেকে আমরা প্রথমে তরুণ প্রজন্মের মধ্যে আমরা নৈতিকতা, মোরালিটি, আত্মকেন্দ্রিকতা তাকে বের করে নিয়ে এসে তাকে সামাজিক চিন্তার মধ্যে আমরা গ্রো করি, দেশপ্রেম তার ভিতরে ডেভেলপ করা, এই জিনিসগুলো নিয়ে প্রচুর কাজ হচ্ছে। পারিবারিক জীবনে কি হচ্ছে, আমার চোখের সামনে দিয়ে 2007 সাল থেকে কোয়ান্টামে অন্তত আমার নিজের মাধ্যমে অন্তত আমি বলবো যে 60 থেকে 70টা ডিভোর্সের সিদ্ধান্ত নিয়ে ফেলছে। আগামী সপ্তাহে সিদ্ধান্ত ডিভোর্স করবেন। আমরা হয়তো তাকে আমাদের কোয়ান্টামের কোনো মাধ্যমে আসছে, আমরা বলেছি যে আপনি কোয়ান্টাম মেথড কোর্সটি করুন, আপনার যেই সুখী জীবনের যেই ম্যানুয়ালগুলো সেগুলো আপনি জানুন, তারপরে আপনি যদি মনে হয় 1 মাস পরে আপনি ডিভোর্সটা দেন। তো তিনি কোর্স করলেন, কোর্স করে এসে আবার আমাদের কাছে বললেন এবং 1 মাস পরে এসে বলছেন যে উই আর দ্য হ্যাপিয়েস্ট ফ্যামিলি ইন দ্য ওয়ার্ল্ড। তো এটা একটা নয়, অন্তত অসংখ্য হাজারো ঘটনা বাংলাদেশে হচ্ছে এবং বিশ্বে ছড়িয়ে পড়ছে এবং আমাদের চারপাশে আমরা এরকম দেখছি। তারপরে আসেন সামাজিকভাবে ইম্প্যাক্ট কী ফেলছে। আপনারা জানেন যে এই ইলিশ মাছের মৌসুমে যে ইলিশ নিধন হয় জাটকা, এটা সরকার আইন করেও ঠেকাতে পারছিলেন না। তো কোয়ান্টামের যদি লক্ষ মেম্বার আমাদের শিক্ষক যখন একটা সামাজিক নির্দেশনা দেন তখন সেটা ফলো করেন। লামায় যে 3000 বাচ্চাকে থাকা খাওয়ার ব্যবস্থা কোয়ান্টাম সৃষ্টির সেবা হিসাবে করছে, সেটা জনপদে 40 বছরে কোনো মাংস খাওয়া কোনো মানুষ পাওয়া যেত না, 40 বছর মাংস খায় নাই। সেই জনপদে এখন স্বর্ণের দোকান, অর্থাৎ লামাকে সেই স্কুল কেন্দ্রকে কেন্দ্র করে এতিম বাচ্চাদের এটা একটা শিশু সদন হিসাবে তৈরি হয়েছে, এতিমখানা নয়।
এবং তাদের এই কোয়ান্টামের আয়ের মধ্য দিয়ে তাদের এই যে কোর্স করার জন্য কোয়ান্টামের মেডিসিন শিখতে হিসাবে যে টাকা দিচ্ছেন সে টাকা দিয়ে তাদের মানব কল্যাণে ব্যয় হয়। তো ওই জনপদে তো হচ্ছেই সারা বাংলাদেশে এখন গত 15 বছর থেকে 2015 সাল থেকে জাতীয় ক্রীড়া প্রতিযোগিতা কুচকাওয়াজে জাতীয় প্যারেডে কোয়ান্টাম চ্যাম্পিয়ন, বিভাগীয় চ্যাম্পিয়ন, রাষ্ট্রীয়ভাবে জাতীয় পরিষদ চ্যাম্পিয়ন। পান্তা ইলিশের পরিবর্তে আমরা পান্তা বিয়া ঘোষণা দিয়েছি, আমরা পয়লা বৈশাখে আমরা পান্তা তেলাপিয়া খাবো পান্তাবাদের সাথে, কেন? জাটকা ইলিশ নিধন করার জন্য। এবং এটা পরবর্তীতে প্রধানমন্ত্রীর মুখ দিয়ে বের হয়েছে এবং সেটা এখন ব্যবহারে এখন প্রচুর পয়লা বৈশাখের নামে এখন আর পান্তা ইলিশটাকেই মুখ্য করা থাকছে না। তারপর যেটা হচ্ছে যে রাষ্ট্রীয় নীতি নির্ধারণের মধ্যে দুটো জায়গায় চেঞ্জ হয়েছে। শিক্ষা মন্ত্রণালয় তার শিক্ষানীতির মধ্যে সমস্ত ক্যাবিনেট বসে সিদ্ধান্ত নিয়েছেন চিকিৎসা ডিপার্টমেন্ট পুরোটাই। তারা কি করলেন? তারা স্বাস্থ্যনীতিতে ডাক্তারদেরকে মেডিটেশন প্রেসক্রাইব করার জন্য নির্দেশনা জারি করলেন, স্বাস্থ্যনীতির ভিতরে মেডিটেশনটাকে ইনবিল্ড করলেন। শিক্ষা মন্ত্রণালয় 124টা স্কুল সিলেক্ট করলেন, কলেজ সিলেক্ট করলেন, করে কোয়ান্টামকে বললেন আপনারা ভলেন্টিয়ারি আমাদেরকে এক্সপার্ট দেন, আমরা স্কুলে স্কুলে টিচারদেরকে মেডিটেশন শিখাবো, টিচাররা বাচ্চাদেরকে শেখাবে। এবং সেভাবে 124টা স্কুলে প্রজেক্ট কাজ করছে। এবং এইভাবে নীরবে কোয়ান্টামের যে পজিটিভ মানুষের যে ইম্প্যাক্ট জিডিপির উপর গ্রোথে চলে আসছে, একটা সামাজিক বিপ্লব, সামাজিক পরিবর্তনের পর তৈরি হচ্ছে। বাহ্যিক অবস্থা যাই হোক না কেন, নীরবে একটা রিভার্স সিচুয়েশন তৈরি হওয়ার গ্রাউন্ড তৈরি হচ্ছে। আমরা যারা কোয়ান্টামের সাথে ভিতরে আছি আমরা দেখতে পাচ্ছি চারপাশে একটা নীরব পরিবর্তনের পজিটিভ মানুষের লিডারশিপটা আগামী দিনে হয়তো আমাদের দেশীয় কাঠামোকেও পরিবর্তন করে দিতে পারে। একটা ইতিবাচক নেতৃত্ব তৈরি হচ্ছে যারা হয়তো ভালো কাজের কথা বলবে, ভালো কাজের নির্দেশনা পরামর্শ দেবে। অনেকেই জানতে চান কোয়ান্টামে, আপনি যখন বলছিলেন আপনার কথা থেকেই হয়তো অনেকেই এই প্রশ্নটা বের হয়ে আসবে, সেটা হলো কোয়ান্টাম করার কি কোনো বয়স আছে? অর্থাৎ এত বছর বয়সী যারা তারা কোয়ান্টাম করবেন, বাকিরা করতে পারবেন না, এমন কোনো বয়স আছে? না, সাধারণত কোয়ান্টাম মেথড কোর্স করার ক্ষেত্রে আমরা 7-8 বছর পর থেকে একটু বোধগম্য বয়স থেকে আমরা করি। এবং কোয়ান্টাম মেথড কোর্সে 80 বছর 90 বছর বয়স্ক মানুষই একই লেকচার শুনছে, আর 10 বছরের বাচ্চাটিও একই। একেবারে শিশু বয়স থেকে আমার দুটো শিশু, আমার ছোট ছেলে যখন 3 বছর কেজিতে পড়ে তখন সে কোর্স করেছে। সে কিছু বুঝে নাই, হাততালি দিয়েছে, আনন্দ দিয়েছে, কারণ আমাদের শিক্ষক খুব হিউমার দিতে পারেন। তো সে 4 দিন যে একটা বাচ্চা কোর্সের মধ্যে বসেছিল, এটাই আজকে আমি তার বেনিফিট পাচ্ছি। এবং তার মা যে তাকে প্রেগনেন্সি অবস্থায়, এবং ছোট ছেলে, বড় ছেলে মেডিটেশনের আগে, ছোট ছেলে মেডিটেশনের পরে, 2 ছেলের মধ্যে রাতে দিনের পার্থক্য। অর্থাৎ প্রেগনেন্সি লেভেলে বাচ্চা মা মেডিটেশন করলে বাচ্চা প্রশান্ত হবে, বাচ্চা চিন্তাশীল হবে, বাচ্চা প্র্যাকটিক্যাল হবে, অনেক দিক থেকে আমাদের পরিবারগুলো উপকৃত হবে এবং মেধাবী প্রজন্ম তৈরি হবে। এবং আমার তো এটাও দেখে থাকি কিংবা শুনে থাকি যে অনেক চিকিৎসক তারাই রোগীকে বলছেন যে আপনি মেডিটেশন করেন, অর্থাৎ তার চিকিৎসা বিদ্যার বাইরে গিয়ে তিনি মেডিটেশনের পরামর্শ দিচ্ছেন। তার মানে এটার সাথে তো মেডিকেল সায়েন্সও অনেক বেশি জড়িত। রাইট, এটাকে হিলিং সিস্টেম বলেন। আপনি যখন কথা বলেন না অমুক ডাক্তারের হাতে যশ আছে, তার মানে তিনি বাড়তি কিছু মমতা দিয়ে রোগী দেখেন বলেই আমরা এই কথাটা শুনি, তার হাতে যশ আছেন, তার ওষুধে কাজ হয়, বা তার তিনি যে মনোযোগ দিয়ে রোগীর কথা শুনেন, রোগীর ডায়াগনোসিসটা প্রপারলি করতে পারেন। সো একজন ধ্যানী ডাক্তার, যে কারণে আমাদের কোয়ান্টাম মেথড কোর্সে প্রতি কোর্সে অন্তত 20-30 জন ডাক্তার থাকেন। এবং বিশাল সংখ্যক জাতীয় অধ্যাপক পর্যায়ে ডক্টর এমআর খান কোয়ান্টাম মেথড কোর্স করা, ডক্টর নুরুল ইসলাম স্যার কোয়ান্টাম মেথড কোর্স করা, এরকম বড় বড় ডক্টররা কোর্স করেছেন। তারা নীতি নির্ধারণের এই জিনিসগুলোকে দিয়ে ঢুকিয়েছেন এবং তারাই তাদের জুনিয়র ডাক্তারকে বলছেন প্রেসক্রাইব করার জন্য। তাতে কি হচ্ছে, দেশের স্বাস্থ্য খাতে সরকারের যে বরাদ্দের যে চাপ সেটা কমে যাচ্ছে। কারণ যখন রোগী কমে যাচ্ছে, আগে ডাক্তারের কাছে যদি 4 বার যেতে হয়, এখন 1 বার যাওয়া লাগছে। কিন্তু তাই বলে ডাক্তারের কিন্তু ইনকাম কম হচ্ছে তা নয়, কারণ এর কোয়ান্টামের বাইরে তো বিশাল জনসংখ্যা। এই ক্ষেত্রে আপনার কাছে আরেকটা প্রশ্ন করি, সেটা হলো সাদাকায়ন কিংবা দান করার বিষয়টা প্রতিটি ধর্মেই আছে। কোয়ান্টামে দান করার বিষয়টা অনেক বেশি উৎসাহিত করা হয় এবং এই দানের অর্থে আপনি বলছিলেন যে বান্দরবনের লামায় একটি বড় স্কুল পরিচালিত করা হয়, যেখানে শত শত শিক্ষার্থীরা প্রতি বছর শিক্ষা নেয়ার, বিনামূল্যে শিক্ষা নেয়ার এবং তাদের জীবন গঠনের সুযোগ পাচ্ছে। এই সাদাকায়নের আসলে উপকারিতাটা কি? শুধুমাত্র কোয়ান্টামের ক্ষেত্রে নয়, সব ক্ষেত্রেই কতটা এটা উপকার করে, খুব সংক্ষেপে জানতে চাচ্ছি। ধন্যবাদ। সাদাকা একটা কোরআনিক শব্দ। তো সাদাকার দুটো পার্ট, একটা হলো দান, আরটা হলো সৎকর্ম। দুটোই অর্থই সাদাকার ক্ষেত্রে ব্যবহার হয়। তো সৎকর্মের ক্ষেত্রে কোয়ান্টামের একটা প্রোগ্রাম হচ্ছে যে আপনি কোয়ান্টাম মেডিটেশনটা প্র্যাকটিস করার জন্য ফ্রি সার্ভিস সকলের জন্য দেওয়ার জন্য, সকল মানুষকে নিয়ে আসার জন্য প্রতি শুক্রবার বাংলাদেশে আর প্রতি রোববার
আমরা এই নিউ ইয়র্কের বিভিন্ন প্লেসে আমরা রবিবার একত্রিত হয়ে সকাল 10টা থেকে 11টা 1 ঘন্টার মেডিটেশন করি। এটাকে সাদাকায়ন প্রোগ্রাম বলছি, সৎকর্মকে জানা বোঝা এবং এই দানটাকে বুঝে নিয়ে দানের চর্চা করা। আর এর যে দ্বিতীয় পার্ট, যে দান করে করা, কেন কোরআনে বলা হয়েছে যে সাদাকা কী করে? অকল্যাণের 70টি দরজা বন্ধ করে। তো স্রষ্টা বলেছেন আমাকে কে আছে, আমাকে উত্তম ঋণ দাও। তো এই যে দান, আগে মানুষ যেটা হতো যে আমরা কয়েন পয়সা এগুলো আমরা কিন্তু অনেক সময় ইগনোর করে ফেলে রাখতাম। কোয়ান্টাম জাস্ট এই যে মানুষের ফেলে দেওয়া দানটাকে, কয়েনটাকে একটা প্রসেসের মধ্যে দিয়ে তিনি হয়তো আমাদের শিক্ষক হয়তো কোনো একটা সময় ফিল করলেন এটা হতে পারে। মাটির ব্যাংকের একটা কনসেপ্ট দিলেন যে আপনি আপনার ডান হাত জানবে না। একটা হাদিসে একটা কথা বলা আছে যে তুমি যে দান করবা ডান হাত যেন না জানে তোমার বাম হাতে দান হচ্ছে। অর্থাৎ দানের যেই শর্তগুলো দেওয়া আছে সেই শর্তগুলো দিয়ে আমাদের সমাজে দান হচ্ছে না, দানের কোনো প্রচার করা যাবে না। দান কে করছে, কোথায় যাচ্ছে বলা। অর্থাৎ আমরা যদি একটু সংক্ষেপ করে আনি, বিষয়টা হলো এরকম যে শুধুমাত্র পরলৌকিক কল্যাণের জন্য নয়, জাগতিক কল্যাণ, আপনার আত্মিক কল্যাণের জন্য দানে উৎসাহিত করে থাকে। আপনার যে 70টি অকল্যাণ তার মধ্যে আপনার আত্মিক কল্যাণ নিশ্চিত করবে, আপনার শারীরিক কল্যাণ নিশ্চিত করবে, আপনার পারিবারিক কল্যাণ নিশ্চিত করবে, আপনার সামাজিক কল্যাণ নিশ্চিত করবে, এই দানটাই শুধু। অন্য অনেক কিছু তো আছে, শুধু প্রাতিষ্ঠানিকভাবে এটাকে নিয়ে কাজ করছে কোয়ান্টাম। একেবারে এই শেষ দিকে আছি, যদি কোনো দর্শক যারা দেখছেন তারা আমাদের কথা শুনে তিনি মনে করলেন তিনি মেডিটেশন করবেন এবং কোয়ান্টামে যোগ দেবেন, কিভাবে, কোথায় গেলে তিনি এই প্রতিষ্ঠানে যোগ দিতে পারবেন? একটি হচ্ছে যে আমরা জামাইকাতে আমাদের কোয়ান্টাম সোসাইটি কুইন্সের তত্ত্বাবধানে জামাইকা আমাদের কমিউনিটি লিডার নার্গিস আহমেদ সবাই ছিলেন, তার বাসার বেসমেন্টে নিচতলা একটা পার্টি হল আছে, সেখানে আমরা প্রতি রবিবার সকাল 10টা থেকে 11টায় আমরা করছি। আমাদের হোয়াটসঅ্যাপে কয়েকটা গ্রুপ রয়েছে, যারা আগ্রহী তারা আমাদের সাথে যোগাযোগ করলে ফোন নাম্বার দিলে আমরা তাদেরকে ওখানে গ্রুপে দিয়ে দেবো এবং সেখান থেকে লিঙ্ক দেবো। আর এটার অনলাইনে একই সাথে হয়, আমরা জুম লিঙ্কটা দিয়ে দিলে তিনি অনলাইনে আমাদের সাথে 1 ঘন্টার মেডিটেশনের প্র্যাকটিসে অংশগ্রহণ করতে পারবেন। বাংলাদেশ থেকে এবং অনলাইনে দুটোভাবেই এই মেডিটেশন এবং বাংলাদেশে যদি কেউ আত্মীয় থেকে থাকে তাহলে যে কোনো জেলাতে, শহরে, যে তার নিকটস্থ থানাতে, এলাকাতে কোয়ান্টাম সেন্টার আছেন, সেই সেন্টারে ওই শুক্রবারে সকাল 9টা থেকে 10টা 1 ঘন্টা মেডিটেশন করতে পারবে। এটা তাদের নিজের এলাকার মানুষকে তারা সেবা দিতে পারবে। প্রতিটি জেলায় কি আছে? ম্যাক্সিমাম জেলাতে আছে না, প্রতিটি জেলায় যারা আছে তারা করতে পারবেন। এবং যারা নিউ ইয়র্কে করতে চান তারা, আপনি কুইন্সের কথাটি বললেন, নিশ্চয়ই অন্যান্য বড়তো আছে, পৃথিবীর যে প্রান্তে থাকুক অনলাইনে আমাদের সাথে, কুইন্সের সাথে আমাদের সাথে যুক্ত হতে পারবেন। আমাদের একই সাথে অনলাইন, একই সাথে ফিজিক্যাল দুটো। এবং নিশ্চয়ই ওয়েবসাইটও আপনাদের পর্যাপ্ত ঠিকানা দেওয়া আছে, আমাদের ঠিকানাগুলো দেওয়া আছে, ওয়েবসাইটের ঠিকানাটা যদি আমাদের কুইন্সের অ্যাড্রেসটা, ফোন নাম্বারটাও দেওয়া আছে। যে ওয়েবসাইটের অ্যাড্রেসটা কিংবা আপনাদের যে অ্যাপ আছে সেসব বিষয় qm.org.bd, কোয়ান্টাম মেথডের সংক্ষিপ্ত qm.org.bd দিলে কোয়ান্টাম মেথডকে ওয়েবসাইট থেকে নিয়ে আসবে। সেখানে গেলেই ব্রাঞ্চ সিলেক্ট করলে ব্রাঞ্চের ঠিকানাগুলো চলে আসবে, সব শাখা সিলেক্ট। এই চর্চার জন্য তো নিশ্চয়ই কোনো অ্যাপও রয়েছে আপনাদের? প্রচুর অ্যাপ, কোয়ান্টাম অ্যাপ একটা রয়েছে, ওটা ডাউনলোড করে দিলে ফ্রি। কোয়ান্টামের বই, পুস্তক, কোনো কিছুর জন্য কোনো নেই, আপনাকে পে করতে হয় না। সব অনলাইনে সব ডাউনলোড করি, সব আপনি ফ্রি শুনতে পাবেন। এবং সদস্য হওয়ার জন্য কোনো পে করতে হয় না, কোনো কিছু পে করতে হয় না। আপনি শুধু মানুষের কল্যাণে ছেড়ে দেওয়ার কোনো কপিরাইট নাই কোয়ান্টামের, সব মানুষের কল্যাণে উৎসর্গিত, অর্থাৎ মানব কল্যাণে উৎসর্গিত কোয়ান্টামের মানুষরা তারা সমাজে ইতিবাচক প্রভাব তৈরি করতে চান। এটি ফাউন্ডেশন আমাদের সকলের সংগঠন। আমরা কোয়ান্টাম কোর্স করার পরে আমাদের সকলের ওনারশিপ হয়ে যায় কোয়ান্টাম ফাউন্ডেশনের। অনেক অনেক ধন্যবাদ আপনাকে আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। দর্শক, আমরা আপনাদের জানাচ্ছিলাম যে কোয়ান্টামের মাধ্যমে কিভাবে আপনার ব্যক্তি জীবন, সামাজিক জীবন, পারিবারিক জীবনে আপনি কল্যাণ বয়ে আনতে পারেন। অর্থাৎ যে কল্যাণের অপেক্ষা মানুষ থাকেন, সেই কল্যাণ কোন পথে আপনি অর্জন করবেন সেটি হয়তো কোয়ান্টাম আপনাকে দিক নির্দেশনা দিয়ে দেবে। নিশ্চয়ই ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। আজকের মতো এখানে আমরা বিদায় নিচ্ছি। আগামীকাল আবারও নতুন কোনো বিষয় নিয়ে নতুন কোনো অতিথির সাথে দেখা হবে সন্ধ্যা 7টায়। ভালো থাকবেন। TBN 24 টেলিভিশন দেখতে আজই কল করুন 7187776556। লগ ইন করুন www.totalcablebd.com। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TBN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।